নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। যারা মোটামুটি ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল নিয়ে ঘেঁটে হয়ে আছেন, তাদের জন্য একটা দুর্দান্ত সুখবর আজকে দেব। তবে না, প্রথমেই দিয়ে দেব না, কেননা সবুরে তো মেওয়া ফলে, একদম শেষে গিয়ে দেব। আর যারা এই কথা শুনে সমস্ত কিছু স্কিপ করে একদম শেষে গিয়ে সেটা শুনতে চান, তাদের উপর কিন্তু খুব রাগ করব। কেননা ভামেরা, বুড়ো ভামগুলো, মানে আমি বয়স্ক মানুষদের বলছি না, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, যারা এই বুড়ো বয়সে এসে দেখেছে ভাম শিবির থেকে আর কিছু ভেঙে খাওয়া যাবে না, সেই জন্য নব্য বিজেপি সেজেছে, এবং যারা কাল থেকে আমাকে সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত গালাগাল দিচ্ছে, তারা বলছে যে আমার নাকি ভিউটি হচ্ছে না। তো আপনারা এরকম করলে কী করে হবে বলুন? আমার সংসার কী করে চলবে? আমাকেও তো তাহলে অন্য কিছু উল্টোপাল্টা করতে হবে। সেসব যাতে না করতে হয়, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, অনেক মজা পাবেন। প্রথমেই অনেক ভালো তৃণমূল, অনেক খারাপ তৃণমূল, সব গল্প শোনাবো, রাজ্যের উন্নয়নের গল্প শোনাবো, এবং শেষে গিয়ে ওই আলটিমেট সুখবরটা দেবো। তবে আমি একটা জিনিস নিয়ে কাল থেকে একটু বেশ ঘাবড়ে গেছি। এই কদিন ধরেই আমি যে লাগাতার ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল নিয়ে চর্চা করছি, বারবার বোঝানোর চেষ্টা করছি যে যেটা হচ্ছে সেটা যেন লিমিটের মধ্যে থাকে, সেটা লিমিট যেন ক্রস না করে, তাহলে আগামী দিনে খুব খারাপ অবস্থা হতে চলেছে। আর সেই নিয়ে কাল থেকে আমার উপর সোশ্যাল মিডিয়াতে একটা প্রচণ্ড অ্যাটাক শুরু হয়ে গেছে, এবং সৌজন্যে এইসব বুড়ো ভামগুলো রয়েছে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আমি তো এইসব ভদ্রলোকের কোনো উপকার কোনো দিন করেছি বলে মনে পড়ছে না, তো এত গালাগালি কেন দিচ্ছে? উপকার করলেই তো সব থেকে বেশি গালাগাল দেয়। তারপর বুঝলাম আমার অবস্থানটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমার অবস্থানটা হয়ে গেছে সেই ডাক্তারের মতো, যে বলছে বেটা তোমার পেটে তো আলসার হয়েছে, এই ওষুধটা খেতে হবে, নাহলে পরবর্তীকালে ক্যান্সার হয়ে যাবে, তখন আর তোমাকে বাঁচানো যাবে না ভাই, চুপচাপ এই ওষুধটা খাও। আর যাকে ওষুধটা খাওয়াচ্ছি, যার ভালোর জন্য ওষুধটা খাওয়াচ্ছি, সে বলছে বেটা বদমাস ডাক্তার, তোকে কে মাথার দিব্যি দিয়েছে আমাকে ওষুধ খাইয়ে ভালো করতে? তেতো ওষুধ, এর মতো বদমাইশ ডাক্তার হয় না। তো সেই জায়গায় এসে গেছে, সেই জন্য এত গাত্রদাহ, এত গালিগালাজ চলছে। যাক, সেই প্রসঙ্গ আলাদা, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট নিউজ, এটার জন্যই আমরা দেখছিলাম। কিন্তু এবার প্রথমেই কিছু খারাপ তৃণমূলের গল্প দিয়ে শুরু করি। আপনারা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে গেছেন যে ভালো তৃণমূল কাকে বলবেন আর খারাপ তৃণমূল কাকে বলবেন। আমি একটা সহজ ফর্মুলা কিন্তু বার করে ফেলেছি, দেখুন এই ফর্মুলায় ফেলুন, আপনারাও বুঝে যাবেন কে ভালো আর কে খারাপ। যে মালগুলো পচা ডিম খাচ্ছে বা শুধু ডিম খাচ্ছে আর অ্যারেস্ট হচ্ছে, সেইগুলো খারাপ তৃণমূল, আর যেগুলো খাচ্ছে না সেগুলো ভালো তৃণমূল। ব্যাস এই ফর্মুলায় ফেলে চলুন। সুতরাং সেই ফর্মুলা অনুযায়ী প্রথম খারাপ তৃণমূল আজকের যে বেরিয়ে এলো, সে হচ্ছে উদয়ন গুহ। এই মালটা যাওয়ার দরকার ছিল, অ্যারেস্ট করে নিয়েছে পোস্ট পোল ভায়োলেন্সে। আবার কোথাও কোনো মিডিয়া থেকে শুনছি যে না, পোস্ট পোল ভায়োলেন্স নয়, কোনো একটা ওই তোলাবাজির কাণ্ডে গ্রেপ্তার হয়েছে, কালকে একে কোর্টের সামনে পেশ করা হবে, তো তখন বোঝা যাবে যে আলটিমেট কেসটা কী হয়েছে। কিন্তু যেরকম নচ্ছার পাজি লোক ছিল, যেরকম কথায় কথায় বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার হুঙ্কার দিত, যেভাবে বলতো যে এমনভাবে অত্যাচার শুরু করো এলাকায় যে কেউ এলাকাতে যেন বিজেপি করার কথা স্বপ্নেও না ভাবতে পারে, যে নিজের বাপকে চোর বলতো, সেরকম একটা কুলাঙ্গারকে শেষ অবধি যে পুলিশ তুলেছে, এই জন্য পুলিশকে অসম্ভব ধন্যবাদ। এবং ফাইনালি এইকে ভালো তৃণমূলের ক্যাটাগরি না দিয়ে খারাপ তৃণমূল একটা তকমা দিয়ে একে তোলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রাজ্য প্রশাসনকে। এবার আর একজন খারাপ তৃণমূল বেরিয়ে এলো, যে খুব ভালো তৃণমূল সাজার চেষ্টা করেছিল। ওই মনে আছে ওই একটা কি এদের টাকলা মতো মাল আছে না, তার সঙ্গে গিয়ে কলকাতা পুরসভায় রেজিগনেশন দিয়েছিল, তারপর একটা ভালো চ্যানেলে এসে অনেকক্ষণ ধরে দীর্ঘ বক্তৃতা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল কত মহান, কত ভালো তৃণমূল, এবং কত খারাপ তৃণমূল উল্টো দিকে আছে। কিন্তু তারপর দেখা গেল এর বিরুদ্ধেই তোলাবাজির কেস হয়ে গেল, এবং তোলাবাজির কেস হয়ে যাওয়ার পরে এই মালটা পুরো পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পুরী থেকে আজকে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ। কোটি কোটি টাকা তোলাবাজি করেছে, কিন্তু যে রিপোর্টে কে অ্যারেস্ট করা হয়েছে, তার থেকেও আরও খতরনাক জিনিস এর সঙ্গে যুক্ত হয়ে আছে। ওই যে গুলশাল কলোনি, যেখানে মানে 2,500 ভোটার আর 2.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকিয়ে আছে, সবটা নাকি এই নিয়ন্ত্রণ করতো। দেখা যাক সেগুলো তদন্তে বেরিয়ে আসে কিনা। আপাতত তো গায়ে খারাপ তৃণমূলের স্ট্যাম্প পড়ে গেছে। আর একটা খবর দেখে আমি বুঝতে পারলাম যে খারাপ তৃণমূল থেকে ভালো তৃণমূল হওয়ার এই আপ্রাণ চেষ্টাটা হচ্ছে কেন। এই সেই সব্যসাচী দত্ত 2021-এর আগে যে বিজেপিতে ঢুকেছিল, তারপর হেরে ভূত হয়ে আবার তৃণমূলে গিয়ে লাত খেতে গিয়েছিল, এবারও তৃণমূলের টিকিট পেয়েছিল। তো সেই সব্যসাচী যে কড়ায় কড়ায় হুমকি দিত, 30 সেকেন্ডও লাগবে না সব খালি করে দিতে, বিশাল বড় নিজেকে হুব্বা মস্তান মনে করতো, তো সেই সব্যসাচী কিছুদিন আগে জেলে গেছে, এবং জেলে যাওয়ার পর তাকে নিয়ে রোজই কোথাও না কোথাও যাওয়া হচ্ছে, এবং সেখান থেকে তার খারাপ তৃণমূলের ব্যাপারগুলো বেরিয়ে আসছে। আজকে তো দেখা গেল যে এত কষ্ট করে, এত দিন ধরে, এত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে দুর্নীতি করে যে বিপুল সম্পদ লুট করেছিল,
সেগুলোর খোঁজ মোটামুটি পাওয়া গেছে। প্রচুর টাকা, 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 50 কিলো সোনা, সেগুলোই সব এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। সুতরাং এই যে এত কষ্ট করে এই ভালো তৃণমূলীরা এত দিন ধরে এই কষ্টের দুর্নীতির টাকাটা জমিয়েছে, সেটা এরকম অ্যারেস্ট ফ্যারেস্ট হয়ে গেলে ডিম পিম খাওয়া অন্য কথা ছেড়ে দিন, তো এই সব্যসাচীর মতো কোমরে দড়ি পরিয়ে ঘোরাবে আর তারপর সেখান থেকে সেইগুলোকে নিয়ে নেবে। এই এতদিনের কষ্টের ফলটা এইভাবে চলে যাবে, এরা কি মেনে নিতে পারে? সেই জন্য সকলেই আপ্রাণভাবে ভালো তৃণমূলী সাজার চেষ্টা করছে। যেমন আরেকটা আমি উদাহরণ পেলাম এই জায়গাটায়, গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন উত্তরবঙ্গে পাহাড়ে, এবং সেখানে জিটিএতে কি পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেটার কথা তিনি বলেছেন এবং কাউকে ছাড়া হবে না সেই কথা বলেছেন। তার পরের দিনই দেখলাম এতদিন মমতার ছত্রছায়ায় থাকা অনিত থাপা, তার মধ্যে একটা জাগরুক ব্যাপার এসেছে, তার অন্তরাত্মা জেগে উঠেছে এবং তিনি সেখান থেকে পদত্যাগ দিয়েছেন। জিটিএ নিয়ে কিছু হচ্ছে না, এখানে অন্যায় হচ্ছে। এবং যেটুকুনি শুনলাম যে সরাসরি যেহেতু এর সঙ্গে তৃণমূলের যোগ ছিল না, ঘুর পথে ছিল, সুতরাং একে নিয়ে কোনো অসুবিধা নেই। আপাতত তিনি নাকি এনডিএর সঙ্গেই থাকবেন। সুতরাং এই যে জিটিএ নিয়ে দুর্নীতির এত কিছু ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, সেগুলো আলটিমেটলি তদন্ত হবে নাকি ইনি ভালো একজন তৃণমূল বা তৃণমূল ঘেঁষা হয়ে এনডিএতে চলে আসার পরে সেগুলো স্টপ হয়ে যাবে, সেগুলো ভবিষ্যৎ বলবে। আমাদের নিশ্চিতভাবে সেদিকে নজর থাকবে। তবে আর একটা ভালো খবর আজকে হয়েছে, মানে ওই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের বাইরে গিয়ে, সেটা হচ্ছে যে আরজিকর কাণ্ড, যেটা নিয়ে আমাদের এত কষ্ট ছিল, এত প্রতিবাদ ছিল এবং যেটার সত্যি সত্যি একটা কিছু হোক আমরা বারবার চেয়েছিলাম, সেই ফাইল কিন্তু ফাইনালি ওপেন হয়েছে। রত্না কাকিমা তিনি জিতেছেন, আমাদের অভয়ের মা জিতেছেন, তিনি এমএলএ হয়েছেন এবং তার ফলে ওখানকার যিনি তৃণমূল ছিলেন তার বোধহয় আর ভালো তৃণমূল হয়ে ওটা হলো না। তার তো অনেকের সঙ্গে ঘনিষ্ঠ খুব যোগাযোগ আছে আমরা শুনেছি, এবং সেই কারণেই নাকি অতীতে তদন্তকারী সংস্থার অফিসাররা বারবার ম্যানেজ হয়ে গিয়েছিলেন। কিন্তু এবার সেই ফাইলটাকে ওপেন করা হয়েছে এবং তার ফলেই ওই যে শ্মশানে গিয়ে তড়ি ঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের অভয়া বোনটাকে, সেইখানে পৌঁছে গেছে। আশা করব অন্তত এক্ষেত্রে ভালো তৃণমূল কাউকে খোঁজা হবে না। এরা যে খারাপ তৃণমূল অভয়ের সঙ্গে এতখানি খারাপ করেছে সেটা এস্টাবলিশ হবে, আর সেই দিকটা আমাদের নিশ্চয়ই নজর থাকবে। এরপর আর একজনের কপালে ভালো তৃণমূল সাজতে গিয়েও ভালো তৃণমূল সাজা হলো না। তিনি হলেন মানস ভূঁইয়া। আমরা দেখেছিলাম এই মানস ভূঁইয়া একসময় কংগ্রেস করতেন, তারপর ওই জেহাদিদের তারা খেয়ে হাঁটুর উপরে একদম সব কিছু দেখা যাচ্ছে এরকম অবস্থায় ধুতি তুলে কীভাবে ধান জমির মাঝখান দিয়ে দৌড় দিয়েছিলেন। তারপর ইনি ভালো তৃণমূল হয়ে গিয়েছিলেন। এনার নামে একজন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠে এসেছিল, সিআইডি তদন্ত হয়েছিল এবং সেই তদন্ত থেকে বাঁচতে তখন তিনি ভালো কংগ্রেস হয়ে তৃণমূলে যোগদান দিয়ে দিয়েছিলেন, ঝাঁপ দিয়ে দিয়েছিলেন এবং সেই সব সিআইডি তদন্ত পুরো ধামাচাপা পড়ে গিয়েছিল। তো তারপর তার রোয়াব কি, তার হুঙ্কার কি, মানে ওইদিকে উদয়ন যেরকম ছিল একটা গুন্ডা, এদিকে মানস ভূঁইয়াও সেই একই জায়গায় চলে এসেছিল। কিন্তু আমি দেখলাম এনার জ্ঞানও চক্ষু উন্মেলিত হয়ে গেছে। যে মুহূর্তে তিনি সমঙ্গে, যেটা নাকি তার গড়, যেখানে নাকি তাকে কেউ হারাতেই পারে না, সেখানে হেরে ভূত হয়ে গেছেন। সাথে সাথে দেখলাম মেদিনীপুর, অখণ্ড মেদিনীপুরের কথা তার মনে এসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্যালন গ্যালন তেল তার পদলেহন করার জন্য সেখানে অর্পণ করার চেষ্টা করেছেন। তো আমরা ভেবেছিলাম হয়তো এই মানস ভূঁইয়াও এবার ভালো তৃণমূল ক্যাটাগরিতে চলে আসবেন, কিন্তু এনার ব্যাড লাকটা খারাপ। খুব সম্ভবত ভালো তৃণমূল ক্যাটাগরিতে আসা হচ্ছে না, কেননা তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, সেই অভিযোগ করা গেছে। যদিও তারপর মানস ভূঁইয়া বলছেন যে এগুলো ষড়যন্ত্র। এখন সত্যি সত্যি সেটা ষড়যন্ত্র প্রমাণিত হয়ে তিনি ভালো তৃণমূলের তকমা পাবেন, নাকি তার ষড়যন্ত্রের তকমা উড়িয়ে সত্যিকারের যেসব দুর্নীতি করেছেন সেটার জন্য তিনি খারাপ তৃণমূল হয়ে জেলবাস করবেন, এটাও ভবিষ্যতের গর্বে। তবে মনে হচ্ছে না তার আর ভালো তৃণমূল হওয়া হলো। তবে মানস ভূঁইয়া না পারলেও মেদিনীপুরের আরেকজন নেতা, মানস ভূঁইয়ার কাছাকাছিই থাকেন খড়গপুর সদরের প্রদীপ সরকার, তিনি বোধহয় এবার ভালো তৃণমূলের তালিকাভুক্ত হয়ে গেলেন। কেননা তিনি 24 ঘন্টা আগেই জেলা সম্পাদকের দায়িত্ব ছেড়েছিলেন, এবার দলটাই ছেড়ে দিলেন এবং সেখানকার যিনি আপাতত ভালো তৃণমূল হয়ে নেত্রী হয়ে উঠেছেন এনডিএ শরিক, সেই জুন মালিয়াকে নিজের নেত্রী হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং জুন মালিয়ার গায়ে যখন ভালো তৃণমূলের স্ট্যাম্প পড়ে গেছে, খুব সম্ভবত প্রদীপবাবুও ভালো তৃণমূলই হতে চলেছেন এবং কিছুদিন বাদেই তাকে হয়তো এনডিএতে স্বাগত জানানো হবে বা সেরকম কোনো ব্যাপার হবে। দেখা যাক, এই দিকে একটা প্রচেষ্টা রয়েছে। কিন্তু এদিকের বাইরে আজকে মাননীয়
মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন, যেটা তার নির্বাচন পূর্বোত্তর যে ঘোষণা ছিল সেটার সঙ্গে ম্যাচ করছে এবং মানুষ বোধহয় এটাতে খুশি হবে। আপনারা জানেন যে জাহাঙ্গীর খান, অভিষেক ব্যানার্জির ডান হাত, পুষ্পা ঝুঁকেগা নেহি লেকিন এখন ফুস হয়ে গেছে। তো সেই পুষ্পা তাকে এখন মোটামুটি রোজই হাফ প্যান্টে প্যারেড করানো হচ্ছে, কান ধরে উঠবোস করানো হচ্ছে, কোমরে দড়ি পরে ঘোরানো হচ্ছে। তো সেই নিয়ে পুষ্পার রেগে যাওয়া বউ কালকে কিন্তু একটা মারাত্মক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। আপনারা অলরেডি সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নিশ্চিতভাবে দেখেছেন। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষকে নিয়ে এসে থানা ঘেরাও করে একদম পুলিশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। ভিডিও ফুটেজটা দেখে বেশ মজা এসছে। পুলিশ জাস্ট 2 মিনিটের মধ্যে পুরো ভিড় একদম খালি করে দিয়েছে। পুষ্পার বউ বুঝে গেছে কত ধানে কত চাল, সব পুকুরে লাপটা মেরে পালিয়েছে। কিন্তু সেখানেই ঘটনা শেষ হয়নি। এখানে এদেরকে কোনো রকমই ছাড়া হবে না। জাহাঙ্গীরের বউ এই যে মাতব্বরি করছে বা করার চেষ্টা করছে, পিছন থেকে তো কেউ এগুলো দিয়ে আর কি চেষ্টা করছে, এদের মাথায় তো বেসিক্যালি কিছু নেই। ওই জন্য এদেরকে পিছন থেকে উস্কে দেয় আর তারা ভালো মানুষ সেজে বসে থাকে, দেখার চেষ্টা করছে যে কোন ফর্মুলাটা কাজে লাগালে আবার রাজ্যটাকে উত্তপ্ত করা যায়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই জায়গাটা কোনো রকম স্কোপ দিচ্ছে না। এদের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা হবে। 8 জনের বিরুদ্ধে অলরেডি এফআইআর হয়ে গেছে এবং দরকার হলে এদের ঘটি বাটি সমস্ত কিছু বিক্রি করে এরা যে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে তার ক্ষতিপূরণটা নেওয়া হবে। সত্যি সত্যি এটা আমরা কিন্তু পুরো রাজ্য জুড়েই দেখতে চাই এবং সেখানে খারাপ ভালো তৃণমূল কোনো ক্যাটাগরি কিন্তু করা যাবে না। যাক, এইসব প্রসঙ্গের বাদ দিয়ে একটা কিন্তু খুব ভালো খবর আসছে, সেটা হচ্ছে রাজ্য বাজেট নিয়ে। আপনারা জানেন 22 তারিখ বাজেট অধিবেশন আছে, 18 তারিখ থেকে শুরু হচ্ছে, বাজেট পেশ হবে। কেননা এর আগে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, যেখানে অনেক কিছু ঘোষণা করে আপাতত কালীঘাটের টালির চালায় নিঃসঙ্গভাবে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যটাকে চালাতে গেলে পুরো বছরের বাজেটটা তো করতে হবে, আর এবারের বাজেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিএ, বকেয়া ডিএ নিয়ে ঘোষণা বাকি আছে, পে কমিশন নিয়ে কি করা হবে, এই যে যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নির্বাচনের আগে এসে বলে গিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে শূন্য পদ পূরণ করা হবে, নতুন পদ তৈরি করে সেখানে চাকরির ব্যবস্থা করা হবে, যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের স্থায়ীকরণ করতে হবে। তার থেকেও বড় কথা, রাজ্যের শিল্প বিনিয়োগের যে জায়গাটা আছে, সেটা মমতা গত 15 বছরে ধ্বংস করে দিয়ে গেছে এবং টাটা তাড়িয়ে দেওয়ার পর এই রাজ্যে আর শিল্প আসে না। শিল্প তাড়ুয়া মমতা, বাংলা তার জন্য ভুগেছে। কিন্তু এবার এসইজেড নিয়ে এই সরকারের কি প্ল্যান রয়েছে, ল্যান্ড ব্যাংক নিয়ে কোন পলিসি সামনে নিয়ে আসছে, বা এই যে বিনিয়োগকারী যারা আসবেন, যারা শিল্পপতি আসবেন, তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা সরকার দেবে, অনেক কিছু পলিসি কিন্তু এবার ক্লিয়ার হওয়ার ব্যাপার আছে। কিন্তু সেইটাকে নিয়ে সেটার থেকেও যেটা বড় ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে রাজ্য কিন্তু আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল জায়গায় রয়েছে। মমতা খেলা মেলা মোৎসব করতে গিয়ে এই রাজ্যটাকে তো দেনার দায়ে ডুবিয়ে দিয়ে চলে গেছে এবং প্রত্যেক বছর এই দেনার জন্য যে সুদটা দিতে হবে, যে ইন্টারেস্টটা দিতে হবে, সেটা কিন্তু বিশাল পরিমাণ। ফলে সেই টাকাটা সত্যি সত্যি দিলে ডেভেলপমেন্টে একটা কিন্তু বড় চাপ পড়বে। ফলে সেই জায়গাটাকে কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে, এই সমস্ত কিছু নিয়ে যিনি নতুন আমাদের অর্থমন্ত্রী হয়েছেন মাননীয় ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনি কিন্তু দিল্লি গেছেন এবং দিল্লিতে এবারে কিন্তু শুধুমাত্র অর্থমন্ত্রী নয়, তার আগে তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন, আমাদের অত্যন্ত আরেকজন শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ ডক্টর অশোক লাহিড়ী, যিনি গতবার বালুরঘাট থেকে বিধায়ক হয়েছিলেন, তাকে তো মোদিজি ওখানে নিয়ে গেছেন। তো তার সঙ্গে একটা দীর্ঘ বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গের রূপরেখা, পশ্চিমবঙ্গের আর্থিক পুনরুজ্জীবন কীভাবে হতে পারে, সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর মাননীয় অর্থমন্ত্রী রাজ্যের, মাননীয় অর্থমন্ত্রী কেন্দ্রের ডক্টর নির্মলা সীতারামনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং কি হয়েছেন সেটা যথারীতি স্বপনবাবু বলবেন না, 22 তারিখ আমাদের সামনে সেটা ক্লিয়ারিটি আসবে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গের চা বলয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যেসব পিছিয়ে পড়া জেলা রয়েছে সেই সব জায়গার জন্য একটা স্পেশাল আর্থিক প্যাকেজের কথা বলা হয়েছে, সামগ্রিকভাবে রাজ্যের জন্য নয়। এছাড়াও অন্যান্য ডিম্যান্ডগুলো আছে, সেগুলো প্লেস করেছেন এবং এই কেন্দ্র রাজ্য সমন্বয়টাই তো আমরা দেখতে চাই, এই ডাবল ইঞ্জিনের গতিটাই তো দেখতে চাই, যাতে করে আলটিমেটলি বাংলার ভালো হয়। তো সেটা স্বপনবাবু করছেন, তার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। সত্যিই রাজ্যটার ভালো হোক। এইবার যে কথাটা বলছিলাম, যে মেন প্রসঙ্গে আসবো, যেটা একটা দুর্দান্ত সুখবর আছে। এই একটা রিপোর্ট কাল থেকে বহু মানুষ আমার কাছে পাঠাচ্ছেন এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলছে, যেটা বলা হচ্ছে বা যেটা আমি সারমর্ম বুঝেছি, যে সকালবেলা 4 তারিখ
4 মে যারা পকেটে সবুজ আবির নিয়ে ঘুরছিল এবং অভিষেকের কথায় নেচে মোটামুটি ঠিক করে ফেলেছিল যে 12টা বাজবে, তৃণমূল মোটামুটি লিডিং পজিশনে চলে আসবে, আবার ক্ষমতায় আসছে, তারপর ডিজে বাজানো হবে, তারপর একদম রাস্তার মোড়ে মোড়ে হিন্দুদের ধরে জ্বালানো হবে, কাটানো হবে, এই রকম যারা মেন্টালিটি নিয়ে ছিল তারা সবথেকে বেশি তৎকাল বিজেপি হয়ে গেছে। এবং কেউ গেরুয়া তিলক, কেউ গেরুয়া ফেট্টি, কেউ দুটোই, কেউ আরও বেশি, কে কত বড় হিন্দু ধর্মের প্রতীক সেটা এখন প্রমাণ করার প্রতিযোগিতা চলছে। এবং এদের এই এন্ট্রিটা বা এদের এই জায়গাটা, এটা কিন্তু যে সমন্বয়টা আছে সেটা পুরোপুরি বিগড়ে দিচ্ছে এবং রাজ্যের মানুষ এটাতে ক্ষুব্ধ। এর পাশাপাশি আরেকটা ঘটনাও ঘটেছে, সেটা হচ্ছে যে যারা এতদিন বিজেপির সংগঠনের মধ্যে ছিল তাদের মধ্যেও অনেকের মধ্যে নাকি নৈতিক অবক্ষয় এসেছে। তারা ভাবছেন যে কাজটা এতদিন তৃণমূল করছে, এবার যেহেতু বিজেপির সরকার ক্ষমতায় এসছে তারাও এবার নাকি সেই জায়গাটা করবেন। এটা রাজ্য বা জেলা বা মণ্ডল অনেক জায়গাতেই নাকি এরকম রিপোর্ট আসছে। এবং যারা এখানকার জনপ্রতিনিধি হয়েছেন তাদের বিরুদ্ধেও বেশ কিছু জায়গা থেকে সেখানকার স্থানীয় কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ আসছে। এখন এটা যদি কন্টিনিউ হয় এবং তারপর এই যে ভালো তৃণমূলের যে ট্যাগলাইনটা আছে সেই অনুযায়ী যদি এন্ট্রি হয়, তাহলে একটা বড় সড়ো এখানে কিন্তু ডামাডোল তৈরি হয়ে যাবে। এবং যে সরকারটা তৈরি করা গেছে, যে পরিবর্তনটা এত লড়াই সংগ্রামের পরে করা গেছে এবং ডাবল ইঞ্জিনটাকে এস্টাবলিশ করা গেছে, সেটা কিন্তু বেলাইন হতে খুব বেশি দিন সময় লাগবে না। এবং এটা কারা বুঝছে? এটা সবথেকে বেশি করে বুঝছে যাদের ভাবধারায় এই বিজেপি নিজেদের রাজনৈতিক পথটা এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ একটা সংগঠন রয়েছে আরএসএস, যারা সরাসরি রাজনীতির সঙ্গে থাকে না, যারা সমাজ সেবার কাজ করে, কিন্তু যখনই যেহেতু এদের দুজনের একটা ভাবধারার কোথাও গিয়ে মিল আছে, বিজেপি অস্বস্তিতে পড়ে, তো সঙ্গে যারা রয়েছেন সেরকম বহু মানুষ তাদের সঙ্গের জীবন শেষ করেন এবং বিজেপিতে যোগ দিয়ে বিজেপির যে জায়গাটা আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুতরাং এই যে সঙ্ঘের যারা এই ধরনের রাজনৈতিক মনস্ক মানুষ রয়েছেন, তারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এখানে কিন্তু হাল ধরার সময় এসেছে। এখানে এখনই যে গণ্ডগোলটা শুরু হয়েছে, এবং অবভিয়াস একটা সরকার নতুন এসছে, সেখানে তাদের গুছিয়ে নিতে একটু সময় লাগবে। সুতরাং এই সময় এটা একটা উত্তাল পিরিয়ড, এখানে কে কোথায় কোন অথরিটিতে আছে এটা বোঝাটা একটু শক্ত। ফলে সেই জায়গায় সেই সুযোগটাকে, সেই ফায়দাটাকে কাজে লাগিয়ে বহু মানুষ আছে, স্বার্থান্বেষী মানুষ আছে যারা ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে পুরো জিনিসটাকে এমন ক্যাওস তৈরি করে দেবে যে রাজ্যের মানুষ ডাবল ইঞ্জিনের স্বাদ পাওয়ার জায়গায় উল্টে এটাতে ক্ষিপ্ত হবে এবং অলরেডি এটাতে হতে শুরু করে দিয়েছে। সুতরাং সেই জায়গাটার হাল ধরার অত্যন্ত জরুরি দরকার আছে। তাই এবার যে সংগঠনটা রয়েছে সেই সংগঠনটাকে একদম খোল নলচে বদলে দেওয়া হবে। প্রতিটি স্তরে সেখানে পরিবর্তন আনা হবে এবং পরিবর্তনটা মানে নামকা অবস্থায় পরিবর্তন নয়। যারা কাজ করছেন তাদের কীরকম রিপোর্ট রয়েছে, কর্মীদের তাদের প্রতি কী জায়গা রয়েছে, সেগুলোও যেরকম অ্যানালিসিস করা হবে। এবং এইটা করে যখন দেখা যাবে যে সেখানে একটা বৃহত্তর গ্যাপ হচ্ছে, সেখানে কিন্তু ওই সংঘ মনোভাবাপন্ন মানুষ যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করছেন, যারা সত্যিই এতদিন কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাবার লোভে বিজেপিটা করেননি, তাদেরকে তুলে এনে সেই সংগঠনে প্রচুর নতুন মুখকে নিয়ে আসা হবে। এবং যারা ভাবছেন যে এবার কিছুটা অভিনয় করে যদি ওই জায়গাটায় ঢুকে যেতে পারি, তাদের কপালেও দুঃখ নাচ্ছে। কেননা এই সাংগঠনিক পরিবর্তনের পরে তাদের প্রত্যেকের উপর নজরদারি থাকবে, প্রত্যেককে টাস্ক দেওয়া থাকবে। হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে, আপনি সাংগঠনিক কাজ করতে আসছেন, আগে এই রকম স্কোপ পাননি, নতুন করছেন, সেখানে অনেক ভুল ত্রুটি হবে, সেখানে শিখিয়ে নেওয়া হবে, ঠিক আছে। কিন্তু ভুল ত্রুটি আর অন্যায়ের মধ্যে একটা ডিফারেন্স আছে। যারা এই পদটা পেয়ে এবার নিজেদের হনু ভাবতে শুরু করবেন এবং সেখানে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন, তাদের কপালেও দুঃখ আছে। এই মনিটরিং এবং এই কন্ট্রোলিংটা পুরোপুরি চলবে এবং সংগঠনের রাস যাতে কিছুতেই না বেরিয়ে যায়। যে নীতি, যে আদর্শ, যেখানে নেশন ফার্স্টের কথা বলা হয়, যেখানে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তিগত, এই যে ভাবনা নিয়ে যারা চলতে পারবেন তাদেরকেই সংগঠনে সম্পৃক্ত করা হবে এবং এই সংগঠনে এদের কি কাজ রয়েছে সেটারও কিন্তু পুরোপুরি নজরদারি থাকবে। এই জিনিসটাই কিন্তু আমরা সকলেই চাইছিলাম। এই জিনিসটা না হলে, এই গার্জেনশিপটা না থাকলে এখানে যে জিনিসটা শুরু হয়েছে সেটা কিন্তু শুরু হওয়ার আগেই একটা শেষ হয়ে যাওয়ার দিকে যাচ্ছিল, যেটা তো কোনো সময়ই কাঙ্ক্ষিত নয়, সেটাকে আটকানো দরকার আছে। সুতরাং সেই ভাবনা চিন্তা, যেটা আমি বেশ কিছুদিন ধরে আপনাদের জাগানোর চেষ্টা করছি,
এটা যে কোথাও গিয়ে যারা বৃহত্তর জায়গায় রয়েছেন, যাদের হাতে ক্ষমতা রয়েছে, যারা এটা করতে পারেন, তাদের কাছেও এই ব্যাপারটা একটা ভাবনার বিষয় হয়েছে এবং তারা এটা নিয়ে যে এরকম সুন্দর একটা ভাবনা চিন্তা করছেন এবং সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, নিশ্চিতভাবে এটা সাধুবাদ প্রাপ্য। এবং এটা হলে যে ভয়, যে আশঙ্কা এই রাজ্যের যারা ডাবল ইঞ্জিনের পরিবর্তনের কাণ্ডারি বা সামান্যতম অংশগ্রহণ আছে এবং যারা এই গত কয়েকদিনের ঘটনায় প্রচণ্ড রকমের বীতশ্রদ্ধ, তারা কিন্তু হাঁপ ছেড়ে বাঁচার জায়গায় চলে আসবেন। কি বলবেন এই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এবং তারপর এই যে সংঘের মনোভাবটা নিয়ে একটা খবর আসছে সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।